হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে সুয়েজ খাল এবং পানামা খাল সম্পর্কে আলোচনা করব। তো এই পানামা খাল হচ্ছে তোমার পৃথিবীর যে সপ্তম আশ্চর্য, সেই সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হচ্ছে এই পানামা খাল। খুবই কঠিন কাজ এবং বহু শ্রমিকের মৃত্যু, বহু তোমার ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই পানামা খালে রূপান্তরিত হয়। তো এই সমস্ত ইতিহাস এবং এটা করার ফলে সুবিধা কী হয়েছে এই সবই আমি তোমাদের ম্যাপ দেখে এবং ইয়ে করে বুঝিয়ে দেবো। তো তোমরা একটু মন দিয়ে শোনো। আমি দুটো খাল সম্পর্কে আলোচনা করব, সুয়েজ খাল এবং পানামা খাল। দুটোর মধ্যে পার্থক্য কী কী আছে এবং সবশেষে একটা ভিডিও আমি পানামা খালের দিয়েছি, যেটা দেখলে পরে অনেকটাই বুঝতে পারবে যে কীভাবে একটা গেট থেকে আরেকটা গেটে জলের উচ্চতা নিয়ন্ত্রণের মাধ্যমে তোমার একটা জাহাজকে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে নিয়ে যাওয়া হয়। তো চলো শুরু করি। ভিডিওটা দেখো, নিজেকে অনেকটাই কিন্তু সমৃদ্ধ করতে পারবে। তাহলে দেখো, পানামা খাল হচ্ছে তোমার এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার এই যে পানামা বলে একটা দেশ আছে, সেইখানে যে খাল তোমার নির্মাণ করা হয়েছে সেটাকে বলছে পানামা খাল। তো এই খালটা নির্মাণের ফলে সুবিধা কি হয়েছে, যে কোনো একটা জাহাজকে যখন এই নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোতে যেতে হতো, তখন কি হতো, পুরো দক্ষিণ আমেরিকাকে ক্রস করে একটা দীর্ঘ পথ অতিক্রম করে কিন্তু যেতে হতো। ফলে এইখানে যেই তোমার খালটা খনন করা হলো, তাই কি হলো, রাস্তাটা কিন্তু অর্ধেকেরও কম হয়ে গেল। তো এইখানে যে খালটা খনন করা হয়েছে, এই খাল খননের আমি একটা ইতিহাস বলি, সেটা আমি প্রথমে বলে রাখি। দেখো, এখানে উত্তর আমেরিকাতে একটা পর্বত আছে যেটার নাম আছে রকি, দক্ষিণ আমেরিকায় একটা পর্বত আছে যেটা হচ্ছে আন্দিজ। তাহলে এই যে পশ্চিম দিকটা যেটা আছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার, এটা যথেষ্ট কিন্তু ভূমিরূপগত দিক থেকে কিন্তু সমতল কিন্তু নয়, ঠিক আছে। এবং ফলে কি হয়েছে, এই প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে কিন্তু উচ্চতার পার্থক্য আছে প্রায় 26 মিটার। অর্থাৎ প্রশান্ত মহাসাগরটা 26 মিটার উঁচুতে আছে এবং আটলান্টিক মহাসাগরটা কিন্তু 26 মিটার নিচুতে আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মাঝে 26 মিটার উঁচু একটা পাহাড় কিন্তু অবস্থান করছে, এটা আমরা বলতে পারি। এবার দেখো কিভাবে এটাকে বাস্তবায়িত করছে। এটা কি হয়, অনেকটা সিঁড়িতে ওঠার মতো কাজ করে। অর্থাৎ এখানে ধরো এরকম করে এরকম করে এরকম করে নিয়ে যাওয়া হয়, তারপর এরকম করে সিঁড়িতে ওঠানোর মাধ্যমে কিন্তু তোমার এটাকে বাস্তবায়িত করা হয়, ঠিক আছে। তাহলে ধরো এরকম যদি সিঁড়ি হয়, তাহলে কটা লক গেট হবে, এইখানে একটা লক গেট হচ্ছে, এইখানে একটা লক গেট হচ্ছে, আর এইখানে একটা লক গেট, আর এই দিকেও সে সমানভাবে 6টা লক গেট আছে। এবার কি হলো, কোনো একটা জাহাজ ধরো এই জায়গাতে এলো, ঠিক আছে, এই জায়গাতে যেই চলে এলো এখানে ঢুকিয়ে দেওয়া হলো। আর বাকি জাহাজগুলো কি আছে তোমার এখানে ওয়েটিংয়ে আছে আর প্রশান্ত মহাসাগরে। এইবার এখানে জাহাজটা ঢোকানোর পরে কি হলো, এখানে জল ফিলিং করে দেওয়া হলো, ঠিক আছে। যেই জল ফিলিং করে দেওয়া হলো, তাই কি হলো, জাহাজটা কিন্তু এই উচ্চতাতে এসে পৌঁছে গেল, ঠিক আছে, প্রবত ধর্মের মাধ্যমে। এবং এই জল ফিলিংয়ের জন্য কৃত্রিমভাবে প্রায় 3টে হ্রদ আছে, এবং এই হ্রদ তোমার মোটরের মাধ্যমে কিন্তু এই জল ফিলিং করা হয়, হাই পাওয়ারফুল মোটর। এবার যে এখানে চলে এলো, এই লক গেটটাকে কিন্তু খুলে দেওয়া হলো, ফলে জলটা কিন্তু বেরিয়ে গেল। এবার কি হলো, এটা খোলার আগে জাহাজটাকে এইখানে নিয়ে আসা হলো, ঠিক আছে। এইখানে নিয়ে আসার পরে এইখানে চলে এলো, এবং এইখানে যেই চলে এলো এইটাকে ফিলিং করে দেওয়া হলো, এবং এখানে যেই ফিলিং করে দেওয়া হলো তোমার এই জাহাজটা তোমার এই যে উচ্চতাটা আছে এই উচ্চতাতে এসে পৌঁছে গেল, ঠিক আছে। এই উচ্চতা এসে পৌঁছে গেল, যেই এটা এখানে চলে এলো এই লক গেটটা বন্ধ করে দেওয়া হলো, এবং এই যে তোমার লক গেট আছে এটাকে খুলে দেওয়া হলো, ঠিক আছে। এবার ধরো এইখানে হলো, এইবারে কি হলো, এই লক গেটটাকে বন্ধ করা হলো, এবং এই জায়গাটিকে তোমার এই লক গেটটাকেও বন্ধ করা হলো, এবং এই জায়গাটাকে তোমার ওয়াটার ফিলিং করা হলো। এবং যেই ওয়াটার ফিলিং হয়ে গেল, এই জাহাজটা এইখানে যেই চলে এসেছিলো, তাই ওয়াটার ফিলিংয়ের মাধ্যমে কি হলো, এর উচ্চতা তোমার কিছুটা বেড়ে গেল, এবং জাহাজটা আস্তে আস্তে ধীরে 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 এই জায়গাতে আসলো। এবং তারপর একই রকমভাবে যেমন এই লক গেটটাকে তোমার এই জায়গাতে আনার পরে এইটাকে ফিলিং করা হলো, এবং এইখানে আনার পরে ধীরে 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 এই জায়গাতে আনা হলো, আবার এই লক গেটটাকে এইরকমভাবে জলের উচ্চতাটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে লক গেট খোলা এবং বন্ধের মাধ্যমে তোমার একটা জাহাজকে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে নিয়ে আসা হয়। এবং এই প্রসেসিংটার জন্য প্রায় 12 ঘন্টা সময় লাগে, 12 আওয়ার্স, অল্প স্বল্প সময় কিন্তু লাগে না। তাহলে 12 ঘন্টা সময় লাগে একটা জাহাজকে এরকম হবে। তার টোটাল 6টা লক গেট কিন্তু বিদ্যমান এই পানামা খালে। এবার দেখো এখানে একটা কথা বলছে, এটি এমন একটি ক্যানেল যেখানে জাহাজ সিঁড়িতে উঠে সমুদ্র অতিক্রম করে, অর্থাৎ এরকমভাবে তোমার অতিক্রম করছে। দুটো জাহাজের মাঝে আছে পাহাড়, লক গেট ওপেন এবং ক্লোজের মাধ্যমে ওয়াটার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে জাহাজ অতিক্রম করা হয়। পাহাড় না কেটে জাহাজকে পাহাড়ের ওপর তুলে দিয়েছে এই পানামা খালের
মাধ্যমে। ক্যানালের দুই ধারে রেলের ইঞ্জিন রয়েছে, অর্থাৎ আমি যে ভিডিওটা লাস্টে দেখিয়েছি সেখানে দেখতে পাবে যে যখনই খালের ভিতরে তোমার জাহাজটা ঢুকে গেল তখন কিন্তু জাহাজে যে ক্যাপ্টেন আছে তাকে কিন্তু চালাতে দেওয়া হয় না। এর পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে জাহাজের যে চওড়া 110, আবার কোথাও কোথাও 106, তো প্রায় মাঝে কোথাও 1 ফুট, কোথাও 2 ফুট, মানে দুদিকে ক্লিয়ার থাকে। তো ওই যে তোমার ক্লিয়ার, অল্প ক্লিয়ারের মধ্যে জাহাজটাকে নিয়ে যাওয়া, এটা কিন্তু সব ক্যাপ্টেনের দ্বারা সম্ভব হয় না। তো কি হয়, তোমার ওই জাহাজ ক্যানাল কর্তৃপক্ষের কিছু ক্যাপ্টেন আছে, তারাই কিন্তু চালিয়ে নিয়ে যায়। এবং এটা নিয়ে যাওয়ার সময় কি হয়, এখানে কিন্তু তোমার ওই জাহাজের যে ইঞ্জিন আছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এবং ক্যানালের দুই ধারে তোমার রেল লাইনের মতো আছে, এবং রেল লাইনের উপরে রেলের ইঞ্জিন আছে, প্রায় 6টা ইঞ্জিন। সামনের দিকে তোমার দুপাশে দুটো দুটো করে 4টে, এবং পিছনের দিকে একটা করে 2টো। তাহলে 2টো ইঞ্জিনে টানে আর 2টো ইঞ্জিনে ঠেলে, এরকম করে কিন্তু জাহাজটাকে ক্রস করে। তোমরা লাস্টের ভিডিওটা যদি দেখে নাও তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বন্ধ থাকে এই সময় কিন্তু জাহাজের ইঞ্জিনটা বন্ধ থাকে। এবার এটা ইতিহাস সম্পর্কে বলি। দেখো, এই হচ্ছে তোমার পানামা ক্যানেল। এই পানামা ক্যানেলের হওয়ার ফলে কি হয়েছে, তোমার ডিস্টেন্সটা, এখানে যে ইতিহাসটা লেখা আছে দেখো, ভায়া পানামা 5200 মাইল বা 8370 কিলোমিটার। এটা যদি তোমার ভায়া কেপ হর্ন হয়ে যদি হয়, মানে এই দক্ষিণ আমেরিকা, তাহলে কিন্তু প্রায় 20,900 কিলোমিটার। তার মানে বুঝতে পারছো, অর্ধেকেরও কম হয়ে যাচ্ছে ডিস্টেন্সটা। সময় তোমার অনেক কম লাগবে যেহেতু ডিস্টেন্সটা তোমার কমে যাচ্ছে। আর অপর দিকে কী হচ্ছে, তোমার এই ফুয়েল হচ্ছে, সময় সাশ্রয় হচ্ছে। এবং এটা হলো তোমার পানামা খালের ইতিহাস। এবার দেখো ইতিহাস সম্পর্কে বলছি। 1913 সাল পর্যন্ত ইউরোপ এবং আমেরিকা দুটো পথ ছিল ইউরোপ থেকে আমেরিকা যাওয়ার জন্য। অর্থাৎ ইউরোপ হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে ইউরোপীয় মহাদেশ, এবং এটা হচ্ছে আমেরিকার এই দিকটা। তাহলে এটার জন্য দুটো পথ ছিল, একটা হচ্ছে তোমার এই দিক হয়ে, একটা হচ্ছে এই দিক হয়ে। অর্থাৎ মাঝের রাস্তাটা কিন্তু ছিল না 1913 সাল পর্যন্ত। একটা ছিল দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত ঘুরে যেতে তোমার স্টেট অফ মেঘালয়, মেঘলা নামে পরিচিত। এই স্থানে ঘূর্ণিঝড় এবং তাণ্ডব এবং সমুদ্র ছিল উত্তাল। অর্থাৎ এই দিকে যখন যেত তখন এইখানটা যেহেতু উন্মুক্ত, অর্থাৎ এইদিকে কিন্তু সমুদ্র ছিল যথেষ্ট উত্তাল এবং উন্মুক্ত। হ্যাঁ, কানাডার বেরিং প্রণালী। আর উত্তর আমেরিকার যে কানাডার অংশ দিয়ে যখন যেতে হতো, এদিকটা কী হয়, মেরু অঞ্চলের কাছাকাছি হওয়ায় এটা ছিল বরফ সম্পন্ন। অর্থাৎ সমুদ্র সবসময় প্রায় বরফে পরিণত হয়ে থাকতো এবং হিমশৈলের প্রাধান্য ছিল। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ক্যালিফোর্নিয়া যেতেও এই দুটি পথ অনুসরণ করা হতো। অর্থাৎ আমেরিকা থেকে ক্যালিফোর্নিয়া যেতেও কিন্তু এটাই তোমার অতিক্রম করতে হয়। এরই বিকল্প হিসাবে 1914 সালে উন্মুক্ত করা হয় পানামা খাল, যা বিশ্বের 7ম আশ্চর্যের একটি। 82 কিলোমিটার লম্বা বা 51 মাইল দীর্ঘ খালটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। বিশ্বের শুধুমাত্র এই খালটিই কিন্তু দুটি মহাসাগরকে যুক্ত করার ইতিহাসের অধিকারী। এরপর বলছে এই খালটি খননের পরিকল্পনা করা হয় 1600 শতকে। তাহলে বুঝতে পারছো এটা কত পুরনো, 1600 শতক। সেই সময় কিন্তু এটার পরিকল্পনা নেওয়া হয় এবং এই খাল খনন করা হয় 20 শতকে, অর্থাৎ 1913-তে এটা তোমার মানে 1900 শতকে এটা কিন্তু 1900 শতকে কিন্তু এটা প্রায় চালু হয় শতকে। হ্যাঁ, 1530 শতকে স্পেনের রাজা, তাহলে 1530 শতকে স্পেনের রাজা পঞ্চচার্চ এর কথা চিন্তা করেন। হ্যাঁ, তিনি একটা তোমার পেয়েছিলেন, একটা ইনফরমেশন পেয়েছিলেন, স্প্যানিশ অভিযাত্রী ভাস্কো ভানন। তাহলে দেখো এই ভাস্কো ভানন কিন্তু সর্বপ্রথম, ইনি রাজা ছিলেন না কিন্তু একজন অভিযাত্রী ছিলেন, যিনি স্পেনের অভিযাত্রী মানে অধিবাসী। এই স্পেনের অভিযাত্রী ভাস্কো ভানুন রাজা ওই পঞ্চচাটকে বলেছিলেন, এর কাছে এই অভিযাত্রী রাজাকে জানান যে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মাঝে একটা সরু ভূখণ্ড কিন্তু আছে। অর্থাৎ এই স্প্যানিশ তোমার ভাস্কো ভানুন রাজা তোমার পঞ্চচাটকে বলেছিল যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝে এই আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মাঝে একটা ছোট্ট কিন্তু ভূখণ্ড আছে। এটা কেটে দিলে কি হবে, তোমার দূরত্বটা না কমে যাবে এবং প্রশান্ত মহাসাগরের সঙ্গে আটলান্টিক মহাসাগরের যোগাযোগটা কিন্তু খুব সুন্দর হবে। তো পঞ্চচার্চ তার কথায় অনুপ্রাণিত হয়ে সেখানে পর্যবেক্ষণ দল পাঠান। তখন এই খননের প্রযুক্তি ছিল না, ঠিক আছে, তখন কিন্তু এটা খনন করার জন্য যে প্রযুক্তির প্রয়োজন ছিল সেই প্রযুক্তি কিন্তু তখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। এবার রাজার হাতে যখন তথ্যটা পাঠানো হলো তখন সে পর্যবেক্ষণ দল পাঠালো এবং পর্যবেক্ষণ দল গিয়ে দেখলো যে না, এটা সম্ভব নয়, একটা পাহাড়ি অঞ্চল, সেখানে জাহাজটাকে নিয়ে যাওয়া, উপরে তোলা বা একটা পাহাড় কাটা কোনোভাবেই সম্ভব নয়। খালটি খননের কৃতিত্ব মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া হলেও, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু এই খালটা খননের কৃতিত্ব দেওয়া হয়। এই যে এখানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, একেই কৃতিত্ব দেওয়া হয় তার কারণ এ শেষ করেছিল, কিন্তু শুরু করেছিল কিন্তু অন্য দেশ। কে সেটা বলছি,
1881 সালে এই খাল খননের কাজ শুরু করেছিল ফ্রান্স। তাহলে এই ফ্রান্সই প্রথম কিন্তু এই খাল, তাহলে দেখো ফ্রান্সই কিন্তু প্রথম এই খাল খননের কাজ শুরু করে। 2 দশকেরও বেশি সময় ধরে খাল খননের কাজ চালিয়ে যায়। কঠোর শ্রম এবং মহামারীর জন্য 20,000-এরও বেশি শ্রমিকের মৃত্যু হয় যখন ফ্রান্স এটার কাজ শুরু করে। ফলে ফ্রান্স এই কাজে ইস্তফা দেয়। তাহলে দেখো ফ্রান্স কিন্তু প্রথমে 1881 সালে কাজ শুরু করলো, কিন্তু মহামারী এবং কঠোর শ্রমের জন্য প্রায় 20,000 শ্রমিকের কিন্তু মৃত্যু হয়ে গেছিল। ফলে ফ্রান্স কিন্তু এই কাজ শেষ পর্যন্ত চালাতে পারলো না। 1904 সালে যুক্তরাষ্ট্র এই কাজ পুনরায় শুরু করে। তাহলে ফ্রান্স ইস্তফা দিল, যুক্তরাষ্ট্র এই কাজটা শুরু করলো। 10 বছর পর 1914 সালে 15ই আগস্ট খালটি যাত্রী এবং পণ্যের জন্য উন্মুক্ত করা হয়। তাহলে এরপর যখন আমেরিকা যুক্তরাষ্ট্র যখন হস্তক্ষেপ করলো, 10 বছরের চেষ্টায় তারা কিন্তু এই খাল কাজ শেষ করলো এবং 1914 সালে 15ই আগস্ট এই খালটি উন্মুক্ত করে দেওয়া হয়। এই 10 বছরে বিভিন্ন রোগ এবং দুর্ঘটনায় মারা যায় প্রায় 5,000 শ্রমিক। তাহলে তোমার ফ্রান্স হারিয়েছিল 20,000 শ্রমিক, আর যুক্তরাষ্ট্র হারালো তোমার 5,000 শ্রমিক। খরচ হয় প্রায় $10 বিলিয়ন। এটা হলো তোমার যুক্তরাষ্ট্রের খরচা। আর ধরো ফ্রান্স তো আগে করেই ছিল। এটি বর্তমানে পানামা খাল নামে পরিচিত হলেও পূর্বে এটির নিয়ন্ত্রণ ছিল কলম্বিয়ার হাতে। পরে ফ্রান্সের হাত ঘুরে ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ এই খালটির নিয়ন্ত্রণ পৌঁছায় যুক্তরাষ্ট্রের হাতে। তাদের তত্ত্বাবধানে শেষ হয় খনন কাজ। কাগজে কলমে এটি সহজ মনে হলেও দুটি সাগরের মাঝের ভূখণ্ডের উচ্চতা সমান নয়, অর্থাৎ কি একটা পাহাড় বিদ্যমান, ঠিক আছে। 85 ফিট বা 26 মিটার উঁচুতে অবস্থিত প্রশান্ত মহাসাগর এর মোকাবেলার জন্য খালটির দুধারে দুটি সুবিশাল চৌবাচ্চা তৈরি করা হয়েছে। তাহলে ওই যে তোমার এই সিঁড়ির মাধ্যমে যেটা বললাম, তাহলে এই সিঁড়ির মাধ্যমে তোলার জন্য, জাহাজটিকে তোলার জন্য কি হয়েছে, দুধারে দুটো চৌবাচ্চা নির্মাণ করা হয়েছে, যেখানে কি বলতো ওই খালের মানে জাহাজটাকে ঢোকানোর পর তার যাতে উচ্চতাটা নিয়ন্ত্রণ করে আর কি জাহাজটাকে তোলা যায়, তার জন্য কি হয়েছে, দুধারে দুটো চৌবাচ্চা নির্মাণ করা হয়েছে। 110 ফিট চওড়া এই চৌবাচ্চা। এক পাশে জাহাজ চৌবাচ্চা ঢোকার পরে জলের উচ্চতা বাড়ানো হয়, অর্থাৎ পাম্পের সাহায্যে জলের উচ্চতাটা বাড়িয়ে দেওয়া হলো। অন্য প্রান্তেরটিকে তোমার কমিয়ে দেওয়া হয়। তাহলে যখনই কমিয়ে দেওয়া হলো তখন তোমার জাহাজটা এগোতে পারবে। দুটি চৌবাচ্চার জল সরবরাহের জন্য একটি হ্রদও খনন করতে হয়। 1977 সালে যুক্তরাজ্য এবং পানামার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে যুক্তরাজ্য যখন তোমার এতদিন ধরে রাজ করলো, তারপরে 1977 সালে, অর্থাৎ ওরা তো বলছে যে এটা পানামার অধীন, তাহলে যুক্তরাজ্য কেন রাজত্ব করবে, তখন কি হলো 1977 সালে যুক্তরাষ্ট্র এবং পানামার মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে পানামা সরকারের হাতে এর নিয়ন্ত্রণ হস্তান্তর করে দেওয়া হয়। এর ফলে পানামা এবং যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনায় থাকে প্রায় আরও 2 দশক, মানে আরও প্রায় 20 বছর কিন্তু তোমার এই যুক্তভাবে তারা চালায়। 1999 সালে খালটির ওপর একক নিয়ন্ত্রণ আসে পানামা সরকারের। এবার 1999 সাল যখন এলো তখন কিন্তু পুরোপুরি পানামা সরকারের হাতে নিয়ন্ত্রণটা চলে এলো। বর্তমানে খালটি পানামা সরকারের হাতে আছে। দুটি চৌবাচ্চার জল সরবরাহের জন্য কৃত্রিম হ্রদ ব্যবহৃত হয়। 82 কিলোমিটার দীর্ঘ। তাহলে এটা জেনে রাখো যে পানামা খালের দৈর্ঘ্য হচ্ছে 82 কিলোমিটার। এই খালটি অতিক্রম করতে একটি জাহাজের প্রায় 12 ঘন্টা সময় লাগে। এই 12 ঘন্টা জাহাজের নিয়ন্ত্রণ ক্যাপ্টেনের হাতে না থেকে খাল কর্তৃপক্ষের হাতে চলে আসে। 110 থেকে 106 ফুট প্রশস্ত, ঠিক আছে, অর্থাৎ কোথাও কোথাও 110 ফুট, কোথাও কোথাও 106 ফুট। এখন কিন্তু আরও বেড়ে গেছে, এটা তোমাদের অতীত ঘটনা বলছি। পরে 2016 সালে এটা রিনোভেট হয়, ফলে আরও তোমার বাড়িয়ে দেওয়া হয়। এটা 2016 সালের আগেকার বলছি। 110 কোথাও 106 ফুট প্রশস্ত। এই দুই পাশের তোমার 2 ফুট করে, মানে দুই পাশে জাহাজের 2 পাশে 2 ফুট করে খালি থাকার জন্য সাধারণ ক্যাপ্টেন জাহাজ নিয়ন্ত্রণ করতে পারে না। বিংশ শতাব্দীর শুরুতে উন্মুক্ত হয় এই খালটি এতটাই গুরুত্বপূর্ণ যে তার নাম অনুসারে বিভিন্ন জাহাজের নামকরণ করা হয়। এই খাল অনুসারে করা হয়। 2016 সালে খালটি সম্প্রসারণের কাজ হয়ে গেলে আরও বড় জাহাজ প্রবেশ করতে পারে। জাহাজগুলোর ওজন থাকে প্রায় 52,000 টন, 950 ফিট দীর্ঘ এবং 190 ফিট উচ্চতা এবং 106 ফিট প্রশস্ত। তাহলে জাহাজের তোমার ক্যানেলটার দৈর্ঘ্য 110 এবং কোথাও কোথাও 108, ঠিক আছে, বা কোথাও কোথাও 106। তাহলে কী হচ্ছে, খুব সন্তর্পণে কিন্তু তোমার অতিক্রম করতে হয়, যার জন্য কি হয়, জাহাজ কর্তৃপক্ষের হাতেই কিন্তু জাহাজটাকে দিয়ে দিতে হয়। 2016 সালে যখন সম্প্রসারণ হয় তখন কিন্তু অনেক বড় জাহাজ প্রবেশ করতে সক্ষম হয়, যেটা তোমার 1200 ফিট বেশি দীর্ঘ, অর্থাৎ 1200 ফিট দৈর্ঘ্যের জাহাজ এবং 168 ফিট জাহাজ চওড়াতে এখানে প্রবেশ করতে পারে। 8 লক্ষেরও বেশি জাহাজ বর্তমানে অতিক্রম করে বছরে। এই খালের থেকে প্রায় $200 কোটি তোমার
ইনকাম হয়, যার মধ্যে 80 কোটি ডলার তোমার পানামা সরকারের কাছে জমা হয়। বাকি যে তোমার রয়েছে 120 কোটি, সেটা কিন্তু কোটি ডলার, যেটা কিন্তু তোমার এই জাহাজ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু এটা ব্যয় হয়। ওয়েস্ট ইন্ডিজের গুরুত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে যখনই এই পানামা খালটা তোমার নিয়ন্ত্রণ করা হলো, তখন ওয়েস্ট ইন্ডিজ দেশটার কিন্তু গুরুত্ব তোমার বৃদ্ধি পেল। দক্ষিণ আমেরিকারও উন্নতি হয়েছে। আগে শুধুমাত্র উত্তর আমেরিকার উন্নতিটাই বেশি ছিল, কিন্তু যখনই এই জাহাজটা তোমার নির্মাণ করা হলো, তখন কিন্তু দক্ষিণ আমেরিকার উন্নতি হলো। 6টা লক গেট আছে। বলছে হ্যারিকেনের প্রভাবে জাহাজগুলি কিন্তু বিপদে পড়ে। তাহলে এইখানে কিন্তু দেখো হ্যারিকেন বলে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের প্রাধান্য কিন্তু মাঝে মাঝে দেখা যায়, এবং যার ফলে কিন্তু কখনো কখনো তোমার জাহাজ বিপদে পড়তে থাকে। এই গেল তোমার পানামা খালের ইতিহাস। এরপর দেখো আমরা সুয়েজ খাল সম্পর্কে একটা আলোচনা করব, তারপরে তোমার এদের তুলনামূলক একটা আলোচনা করব, এবং সবশেষে ভিডিওটা আমি তোমাদের দেখাবো। তাহলে সুয়েজ খাল বলছে বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক খাল। তাহলে পানামা খালটা কিন্তু কি বলতো, ওটা তোমার দীর্ঘতম কিন্তু নয়, সুয়েজ খালটা হচ্ছে দীর্ঘতম। এর অবস্থান মিশরের মূল ভূখণ্ড এবং মিনাই দ্বীপের মাঝে। 1859 সালে ফরাসি পর্তুগিজ ফার্ডিনান্দ দে লেসেপ এর তত্ত্বাবধানে এই খনন কাজ শুরু হয়। 1869 সালে খালটি উন্মুক্ত হয়। 1956 সালে মিশর এই খালের জাতীয়করণ করে। তাহলে এই খালটা অনেকটাই পুরনো, যদিও এটা পানামা খালের মতো অতটা কঠিন কাজ নয়, এটা অনেক আগেই নির্মাণ করা হয়েছিল। এবং এই খালের ফলে সুবিধা কী হয়েছে দেখো, এশিয়া এবং ওসিয়ানিয়া মহাদেশের যোগাযোগ রক্ষা করা হয়। তাহলে দেখো এই খালটা যখনই খনন করা হলো, তখন এই যে তোমার দক্ষিণ আফ্রিকার যে তোমার কেপ অফ গুড হপ এইটা অতিক্রম করে আগে যেতে হতো। এরপরে কী হলো, যখনই এই খালটা এইটুকু জায়গা উন্মুক্ত করে দেওয়া হলো, সুয়েজ খাল, তখনই কী হলো, এইটা দিয়ে জাহাজটা কিন্তু একেবারে এই রোজার ড্যাম থেকে এটা অতিক্রম করতে পারলো। সুয়েজ খালের ডিস্টেন্স, সুয়েজ খাল যখনই তোমার করা হলো, তখন কি ডিস্টেন্সটা তোমার 10,500 নটিক্যাল মাইল হয়ে গেল, আর ডিউরেশন 29 দিন। যেটা আগে কত লাগতো, কেপ অফ গুড হপ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা দিয়ে যখন আসতে হতো, তখন 13,800 নটিক্যাল মাইল। তাহলে বুঝতে পারছো ডিস্টেন্সটা যেখানে 10,500 নটিক্যাল মাইল, সেখানে কিন্তু এটা 13,800 নটিক্যাল মাইল করতে হতো। ডিউরেশন 38 দিন, সেখানে এখানে কিন্তু 29 দিন, অর্থাৎ তোমার অনেকটাই কিন্তু প্রায় 9টা দিন কম লাগছে, এবং ডিস্টেন্সও দেখতে গেলে প্রায় 3,000 থেকে 3,300 নটিক্যাল মাইল কিন্তু কম হচ্ছে। তাহলে এইখানে কিন্তু তোমার এই যে এই দুটো সাগর, এটা হচ্ছে ভূমধ্য সাগর এবং এটা হচ্ছে তোমার লোহিত সাগর। ভূমধ্য সাগর হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগরের অংশবিশেষ, এবং লোহিত সাগর হচ্ছে তোমার ভারত মহাসাগরের অংশবিশেষ। এই ভারত মহাসাগর এবং প্রশান্ত এই আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে তোমার এই সুয়েজ খাল, ঠিক আছে। এবং এই দুটো সাগর, একটা হচ্ছে তোমার লোহিত সাগর, যেটা তোমার এরকম জায়গাতে অবস্থান করছে উত্তর আফ্রিকার এই অংশটাতে, আর ভূমধ্য সাগর যেটা এরকম জায়গাতে আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের মাঝে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা সুবিধা হলো কি, এশিয়া এবং ওসিয়ানিয়া মহাদেশের যোগাযোগ তোমার ভালো রক্ষিত হলো, অর্থাৎ ওসিয়ানিয়ায় যে ছোটো ছোটো দ্বীপ যে দেশ যেগুলো আছে, তারা কিন্তু এটার মাধ্যমে খুব সহজে ইউরোপের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারলো। বাণিজ্যের উন্নতি হয়, 20% বিশ্ব বাণিজ্য সংগঠিত হয় এর মাধ্যমে, আর এটা নিরাপদ, অর্থাৎ তোমার ঝড়ঝঞ্ঝা খুব একটা থাকে না। আর এর অসুবিধা কী হয় বলছে, উচ্চ শুল্ক হার, স্বল্প গভীরতা, অর্থাৎ 18 থেকে 70 মিটার, ফলে বড় জাহাজ কিন্তু এখানে চলাচল করতে পারছে না। রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ প্রায়ই তোমার রাজনৈতিক অস্থিরতার কারণে যুদ্ধের জন্য কিন্তু এটা দিয়ে কিন্তু জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। আরব এবং ইসরায়েলে যখন যুদ্ধ হয়েছিল, তখন প্রায় 8 বছর এই খালটা কিন্তু বন্ধ ছিল। তাহলে যখনই তোমার যুদ্ধ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এটা তোমার বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার পানামা খাল এবং সুয়েজ খালের একটা ইতিহাস। এবার দেখো আমি এখানে তোমাদের কিছু জিনিস আলোচনা করতে চাইছি, পানামা খাল এবং সুয়েজ খালের মধ্যে তুলনামূলক কিছু আলোচনা। তো এই তুলনামূলক আলোচনার মধ্যে বই থেকে কিছু কিছু জিনিস আমি তোমাদের দেখাই। সেটা হচ্ছে যে পানামা খাল তোমার এবং সুয়েজ খাল একটা গুরুত্বপূর্ণ, এবং এটা তোমাদের এইচএসের 11 সেকেন্ড সেমিস্টারের একটা বিষয়। তো দেখো এখানে কি বলছে, খাল পথের মধ্যে সুয়েজ খাল। সুয়েজ খাল বলছে ফরাসির ইঞ্জিনিয়ারিং ফার্ডিন্যান্ড দি নোসেন্স এর তত্ত্বাবধানে 1859 খ্রিস্টাব্দ থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত খনন কাজ করে এই খাল নির্মাণ হয়। বর্তমানে মিশর সরকারের সুয়েজ ক্যানেল অথরিটি এই খালটিকে নিয়ন্ত্রণ করে। এটি পৃথিবীর ব্যস্ততম খালপথ, ঠিক আছে, সব থেকে ব্যস্ত। আর পানামা খাল 1904 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় এই খাল খনন করা হলেও বর্তমানে খালটি পানামা রাষ্ট্রের অধীন কিন্তু রয়েছে। এবার দেখো এই দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা কি বলছে। অবস্থান বলছে সুয়েজ খালটা তোমার আফ্রিকা মহাদেশের মিশরের উত্তর পূর্ব অংশে অবস্থিত অবস্থান, আর পানামা খাল বলছে উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ অংশে পানামা
দেশে এটা অবস্থিত। সুয়েজ খাল তোমার লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করছে, অন্যদিকে পানামা খাল তোমার প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে তোমার যুক্ত করছে। নির্মাণ অঞ্চল এটা সুয়েজ যোজক এবং পানামা খাল হচ্ছে পানামা যোজক। এর দৈর্ঘ্য 162 কিলোমিটার আর পানামা খালের দৈর্ঘ্য হচ্ছে 80 কিলোমিটার। প্রস্থ হচ্ছে তোমার সুয়েজ খালের 60 থেকে 65 মিটার, অন্যদিকে পানামা খাল হচ্ছে তোমার 90 থেকে 305 মিটার। জলের গভীরতা সুয়েজ খালের 10 মিটার, অন্যদিকে পানামা খালের হচ্ছে 12 থেকে 25 মিটার। অর্থাৎ যেহেতু লক গেট আছে তাই এটাকে কিন্তু বিভিন্ন সময়ে আপ ডাউন করা যায়। খালপথ অতিক্রমের সময় সুয়েজ খাল 12 ঘন্টা, পানামা খাল প্রায় 14 ঘন্টা। শুল্ক হার সুয়েজ খালের বেশি, পানামা খালের কিন্তু কম। গুরুত্ব বলছে যে সুয়েজ খাল পথের রাজনৈতিক এবং সামরিক গুরুত্ব তুলনামূলকভাবে বেশি, আর পানামা খাল বলছে এই খালপথের রাজনৈতিক এবং সামরিক গুরুত্ব তুলনামূলকভাবে কম। উপকৃত দেশ সুয়েজ খালের ফলে কী কী দেশ উপকৃত হয়েছে? ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি। আর পানামা খালের ফলে কোন কোন দেশ উন্নত উপকৃত হয়েছে? চীন, জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার পানামা খাল এবং সুয়েজ খালের মধ্যে একটা তুলনামূলক আলোচনা। আর কি কি আছে দেখো, আমি আরও অন্য একটা বই থেকে তোমাদের জিনিসটা দেখাতে চাইছি, তাহলে জিনিসটা তোমরা অনেকটাই নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে। সেটা হচ্ছে দেখো তোমার সুয়েজ খাল হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সামুদ্রিক খাল। হ্যাঁ, সুয়েজ ক্যানেল অথরিটি নিয়ন্ত্রণাধীন এই খালটি পরিচালিত হয়। উত্তর ভূমধ্যসাগর এবং দক্ষিণ লোহিত সাগরে যুক্ত করেছে এই খালপথটির দৈর্ঘ্য 166 কিলোমিটার, প্রস্থ সর্বাধিক 59 মিটার এবং গভীরতা 10 মিটার। এই 166 কিলোমিটার জলপথ অতিক্রম করতে জাহাজগুলির 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। দিনে কমপক্ষে 50টি জাহাজ এই পথে যাতায়াত করে। খাল দুটি দুই প্রান্তে ভূমধ্যসাগরের প্রবেশপথে পোর্ট সৈয়দ এবং সুয়েজ উপসাগর পোর্ট সুয়েজ অবস্থিত। 1869 সালে খালটির খনন কাজ সম্পূর্ণ হয়। এর 10 বছর আগে অর্থাৎ 1859 সালে ফরাসি প্রযুক্তিবিদ ফার্ডিন্যান্ড দি লেসেন্স এই খাল খননের পরিকল্পনা করেন। আরব ইসরায়েল যুদ্ধ চলাকালীন প্রায় 8 বছর, আমি যেটা আগেও বলেছি, 1967 থেকে 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত এই খালপথে বাণিজ্য জাহাজ চলাচল করেনি। তখন বাণিজ্য জাহাজগুলি কেপ জলপথ ব্যবহার করতো। কেপ জলপথ মানে যেটা তোমার দক্ষিণ আফ্রিকার যে তোমার জলপথটা আছে, এই যে কেপ অফ গুড হপ, অর্থাৎ এই জলপথটা সে ব্যবহার করতো। এই গুরুত্ব কি বলছে? সুয়েজ খাল ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশসমূহের মধ্যে পণ্য আদান প্রদানের ব্যাপক সুবিধা প্রদান করেছে। এই খালপথ মুম্বাই এবং লন্ডন, কলকাতা এবং লন্ডন, সিঙ্গাপুর, লন্ডনের মধ্যে যথাক্রমে 7,000 কিলোমিটার, 5,600 কিলোমিটার এবং 5,300 কিলোমিটার দূরত্ব হ্রাস করেছে। প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যিক যোগসূত্র স্থাপনে এই খালটির গুরুত্ব অপরিসীম। আরব দেশসমূহ এবং দক্ষিণ রাশিয়ার খনিজ তেল, এশিয়া এবং উত্তর পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে কৃষিজ খনিজ শিল্পজাত দ্রব্য ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোতে এই খালপথের মাধ্যমে পাঠানো হয়। অপরদিকে ইউরোপ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে লৌহ ইস্পাতজাত দ্রব্য, যন্ত্রপাতি, ভোগ্যপণ্য, মধ্যপ্রাচ্যের খনিজ তেল প্রভৃতি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহে পাঠানো হয়। এটা সুবিধা কি বলছে? যে প্রাচ্য এবং পাশ্চাত্যের দেশগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়, জলপথের দূরত্ব হ্রাস করা হয় এবং এই কারণে ভাড়া লাঘব হয়। প্রাচ্যের উদ্বৃত্ত কাঁচামাল পাশ্চাত্যে এবং পাশ্চাত্যের শিল্পজাত দ্রব্য তোমার প্রাচ্যে পাঠানো হয়। তৈল সমৃদ্ধ অঞ্চলে অবস্থিত হওয়ায় এবং বিশ্ব বাণিজ্যে খনিজ তেলের ব্যাপক চাহিদা থাকায় তেল পরিবহনে খালপথের গুরুত্ব খুব বৃদ্ধি পেয়েছে। এই খালপথে জাহাজ চলাচলের জ্বালানি এবং সুলভের সহজপাচ্য হয়েছে। অসুবিধা কী হয়েছে? শুল্ক হার অত্যধিক বেশি। খালপথটি বেশ সংকীর্ণ বলে জাহাজের গতি ধীরে রাখতে হয়। এছাড়াও বৃহদায়তন জাহাজ এই পথে চলতে অসুবিধা হয়। এটি সমরগত দিক থেকে সংবেদনশীল এলাকায় অবস্থিত। পানামা খালটা কি বলছে? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খালটি উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত। পানামা যোজক কেটে পূর্ব আটলান্টিক এবং পশ্চিম প্রশান্ত মহাসাগর দুটিকে যুক্ত করেছে। 1904 সালে খনন কাজ শুরু হয় এবং 1914 সালে এটি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পানামা খালের দৈর্ঘ্য 80 কিলোমিটার, প্রস্থ 91 মিটার থেকে 300 মিটার। খালের সর্বনিম্ন গভীরতা 13 মিটার। গার্টুন এবং নিরা ফ্লোরেন্স হ্রদ দুটি যুক্ত থাকায় খালটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর পর্যন্ত দীর্ঘায়িত হয়েছে। পানামা খালের গুরুত্বটা কি বলছে? যে পানামা খাল উত্তর আমেরিকার পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে দূরত্ব কেবল হ্রাস করেনি, উত্তর আমেরিকার উপকূলবর্তী বন্দরগুলির সঙ্গে বহু দেশেরই দূরত্ব হ্রাস পেয়েছে। পূর্ব উপকূলের নিউ ইয়র্ক থেকে পশ্চিম উপকূলের সান ফ্রান্সিসকো দূরত্ব কমেছে 12,480 কিলোমিটার। নিউ ইয়র্ক থেকে নিউজিল্যান্ডের ওয়েলিংটন এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নের দূরত্ব কমেছে যথাক্রমে 4,000 কিলোমিটার এবং 3,320 কিলোমিটার। চিলির ভ্যালাপারাইসো এবং নিউ ইয়র্কের মধ্যে দূরত্ব কমেছে 6,000 কিলোমিটার। এই খালপথেও দিনে 50-এর অধিক জাহাজ যাতায়াত করে। খাল পার হতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। চিনি, চা, তুলো, গম,
কাঠ, বিভিন্ন শিল্পজাত মূলধন দ্রব্য এই জলপথে আদান প্রদান করা হয়। এর সুবিধা কী আছে, যে উত্তর এবং দক্ষিণ আমেরিকার পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে জলপথের দূরত্ব হ্রাস পেয়েছে এবং ইউরোপের সঙ্গে পশ্চিম উপকূলের দূরত্ব হ্রাস পেয়েছে। 2 নম্বর হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অর্থনৈতিক উন্নতিতে এই খালপথের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে কাঁচামাল এবং শিল্পপণ্য আদান প্রদান সহজ হয়েছে। খালটির দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম। আর অসুবিধা কি, এই খালটি পার্বত্য অঞ্চলে অবস্থিত বলে জাহাজগুলিকে ধীরে ধীরে এবং সাবধানে অসমতল সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। জলপৃষ্ঠের উচ্চতা বজায় রাখার জন্য লক গেটের প্রয়োজন হয়। আর কি খুব বড় জাহাজ চলাচলের অনুপযোগী এই খালপথ। আর খালটির নিকটবর্তী অঞ্চল জনবহুল এবং অনুন্নত। খালটি অতিক্রম করতে সময় কিন্তু বেশি লাগে। তাহলে দেখো, আমি যতটা পারলাম সুয়েজ খাল এবং পানামা খাল সম্পর্কে একটা তুলনামূলক আলোচনা এবং দুটো খাল সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমি একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা তোমরা একটু দেখো। আমি সরাসরি পানামা খালের একটা ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এইটা দেখলে পরে কিন্তু অনেকটাই দেখবে ইন্টারেস্টিং এবং বুঝতে পারবে যে কিভাবে তোমার একটা জাহাজ তোমার প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে আমি পানামা খালের ভিডিওটা দেখাতে চাইছি এবং কিভাবে এটা টেকনিক্যালি একটা জাহাজ ঢোকার পর সেটাকে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে গিয়ে নিয়ে যায়। তো সেটার টেকনোলজি তো আমি আলোচনা করেই দিয়েছি, থিওরিটিক্যাল জ্ঞানটা। এবার প্র্যাকটিক্যালি এটা দেখলে পরে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে আর কি তারা এই কাজটা করে থাকে। তো মানুষের তৈরি যে আশ্চর্য আছে, স্বপ্ন আশ্চর্য, তার মধ্যে কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পানামা খাল, যেটা তৈরি করা তখনকার সময়ে, হ্যাঁ, এটা সত্যি খুবই কঠিন কাজ ছিল। এখনকার সময়েও কঠিন কাজ, কিন্তু সেই সময়ে টেকনোলজি এতটা উন্নত হয়নি, কিন্তু তা সত্ত্বেও যে এত বড় একটা কর্মকাণ্ড, এত বড় একটা বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যে এত বিশাল একটা কর্মধারা যে মানে সাফল্যমণ্ডিত হয়েছে, এটা কিন্তু সত্যিই খুবই গর্বের এবং আশ্চর্যের। তো দেখো এই যে খালটা আছে, এটা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর। আমরা জানি উত্তর আমেরিকাতে আছে রকি এবং দক্ষিণ আমেরিকায় আছে আন্দিজ, একটা বড় পর্বতশ্রেণী, এবং এটা আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত। এবং এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝে যে সামান্য অংশটুকু যেটুকু আছে, যেটা পাহাড়ের অন্তর্গত, অর্থাৎ রকি আন্দিজের মতো অতটা উঁচু নয়, সেই অঞ্চলটাতে কীভাবে একটা জাহাজকে তোমার নিয়ে যাচ্ছে, সেটা একটা বিশাল আশ্চর্যের বিষয়। তো পাহাড়ের উপর দিয়ে সামান্য উঁচু যে অংশটা, সেটার উপর দিয়ে লক গেট দিয়ে কীভাবে দেখতে পাচ্ছ যে বড় একটা জাহাজকে নিয়ে যাচ্ছে। তো প্র্যাকটিক্যালি দেখলে জিনিসটা আরও পরিষ্কার হয়ে যায়। আমি উপর থেকে জিনিসটাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাল, ঠিক আছে। এবং এই খালটা দিয়ে এই একটা জাহাজ কিন্তু আসছে, এবং একটার পর একটা জাহাজ কিন্তু এখানে আসতেই থাকে, এবং সারা দিন রাত এই একই রকমভাবে কাজ হতে থাকে। ইকোনমিক্যালি এটা প্রথম কথা যে সময়ের সাশ্রয়, ফুয়েলের সাশ্রয়, এবং সব কিছুরই সাশ্রয়, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে এই পানামা খালের গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং দেখো এই পানামা খালটাকে কীভাবে নিয়ে আসা হয়। প্রথম কথা হচ্ছে, এখানে জাহাজটা যখন ঢোকে তখন কিন্তু নিজের ইঞ্জিন চলে না, অর্থাৎ ইঞ্জিনটা বন্ধ করে দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছ যে মাঝে খালে জাহাজটা আছে, এবং দুদিকে আপনার ইঞ্জিন আছে, ঠিক আছে, আলাদাভাবে। এগুলো কিন্তু এই খাল কর্তৃপক্ষের ইঞ্জিন। ছটা, চারটে আর দুটো, ছটা ইঞ্জিন আছে। সামনের দিকে দেখো বাঁ সাইডে দুটো ইঞ্জিন, আর ডান দিকে দুটো ইঞ্জিন টানছে, আর পিছনের দিকে দুটো ইঞ্জিন আছে যারা ঠেলছে, ঠিক আছে। এবং এইভাবে কিন্তু এই রেল লাইনের মতো অংশ, অর্থাৎ প্যানেলের মতো অংশের উপরে কিন্তু এই ইঞ্জিন দুটো ধীরে ধীরে টানতে 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 কিন্তু খালটার উপর দিয়ে দেখো জাহাজটাকে নিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছ এগুলো কিন্তু উঁচু থেকে নিচু, অর্থাৎ প্যারালাল কিন্তু নয়। অর্থাৎ রেল লাইন যেমন অনেকটা প্যারালাল হয় এবং উঁচু নিচু হওয়ার সঙ্গে সঙ্গে একটা ইয়ে থাকে আর কি, মানে স্লোপ মেনটেন থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ঢালটা অনেক বেশি, অর্থাৎ উঁচু থেকে নিচু দিকে। এবং এখানে এই লক গেটের সাহায্যে এবং মোটরের সাহায্যে জলের যে উচ্চতা এবং প্লাবতা ধর্মটাকে কাজে লাগিয়ে ব্যালেন্সভাবে কিন্তু জাহাজটিকে আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে নিয়ে আসার কাজ করা হয়, ঠিক আছে। এবং এক্ষেত্রে এটা খুবই ইকোনমিক্যালিও খুবই ইনকামযোগ্য, অর্থাৎ যেমন একদিকে খাল কর্তৃপক্ষের ইনকাম হয়, অন্যদিকে যারা নিয়ে যায় তাদেরও সময় ফুয়েলের সাশ্রয় হয়, অর্থাৎ দুটো পক্ষই কিন্তু খুবই উপকৃত হয়। এখানে যতটা আমার যতটা ধারণা, যে এখানে আপনার প্রত্যেকটা কন্টেনার পিছু 5,000 টাকা করে, এবং প্রায় 5,000 কন্টেনার কিন্তু এখানে থাকে। তো প্রায় কয়েক কোটি টাকা কিন্তু এই
জাহাজটাকে পানামা খাল থেকে পানামা খালের মাধ্যমে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে বা আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে নিয়ে আসার জন্য কিন্তু পে করতে হয়। তো এটা করলেও কিন্তু খুবই সময় বাঁচে, ফুয়েল বাঁচে, এবং এটা একটু ধৈর্য দিয়ে দেখলে পরে বুঝতে পারবে যে কীভাবে এই কাজটা করছে। তো দেখতে পাচ্ছ যে দুদিকে দুটো দুটো করে ইঞ্জিন টানছে, আর পিছন দিকটা আমি দেখি আসলে পরে দেখতে পাবেন যে ওখানে কিন্তু দুটো ইঞ্জিন, ডান দিকে একটা বাঁ দিকে একটা, তারা কিন্তু ঠিলে ঠিলে ধীরে ধীরে কিন্তু পুরো জাহাজটাকে কিন্তু নিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছ যে জাহাজটা যে উঠছে এটা কিন্তু উপরের দিকে উঠছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে জাহাজটা কিন্তু সমতলভাবে নেই, কিন্তু উপরের দিকে উঠছে। তো এটা সত্যি একটা বিস্ময়কর ঘটনা, এবং এটা মানুষের সৃষ্টির মাধ্যমে যে কীভাবে এই এত বড় একটা কর্মকাণ্ড করা সম্ভব হয়েছে, সত্যি এটা মানে আশ্চর্যের বিষয়, এবং খুবই গর্বের বিষয় যে মানুষ নিজের প্রয়োজন মতো পৃথিবীকে কীভাবে ব্যবহার করছে। তো এই খালটা করার যে সুবিধা সেগুলো আমি থিওরিটিক্যালি আমি তো আলোচনা করেই দিয়েছি, এবং এখানে প্র্যাকটিক্যালি এটা দেখলে আরও জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো ইঞ্জিনের সাহায্যে এটা করা হচ্ছে, আর এই দেখো পেছনের দিকেও কিন্তু এই যে একটা ইঞ্জিন আছে, বাঁ দিকে একটা ডান দিকে একটা, এই ইঞ্জিন ঠিলে 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 কিন্তু জাহাজটাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে, এবং একটা হয়ে গেলে আরেকটা জাহাজকে কিন্তু ঢোকানো হচ্ছে। তো এটা দেখো ধীরে ধীরে কীভাবে কাজটা হচ্ছে। কিছু বলার তো স্কোপ রাখে না, শুধুমাত্র এটাকে ফিল করার বিষয় যে কীভাবে জাহাজটা নিয়ে যাচ্ছে, এবং দূরত্বটা কিছুক্ষণ জার্নি করে অনেকটা কমে যায়। অর্থাৎ পুরো দক্ষিণ আমেরিকা ক্রস করে আসা বা পুরো উত্তর আমেরিকা ক্রস করে একেবারে আসা, তার থেকে এইটুকু অংশ শুধু ক্রস করতে পারলেই মানে প্রায় 10% রাস্তায় এসে পৌঁছাবে। এই হচ্ছে এটা সুবিধা, এবং দেখা যাচ্ছে ধীরে ধীরে আসছে। এরপরে দেখবে যেই জাহাজটা ক্রস হয়ে যাবে লক গেটগুলো বন্ধ হয়ে যাবে, এবং লক গেট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জাহাজটা পরবর্তী যে মানে জলের যে স্তর আছে সেই স্তরের জন্য কিন্তু ক্যানেলটাকে রেডি করা হবে। তো থিওরিটিক্যালি আমি তো এটাকে বুঝিয়েই দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ এখানে দেশের পতাকা উঠছে, যে দেশের জাহাজ, এটা আন্তর্জাতিক জলপথ এটা যদিও। আর জাহাজের এই যে উপরে যে ধোঁয়া ছাড়ার যে পাইপটা এটা পুরোপুরি বন্ধ আছে, অর্থাৎ জাহাজটা কিন্তু বন্ধ আছে এখন। ইঞ্জিন এখানে বন্দর কর্তৃপক্ষের যে ইঞ্জিন, এই দেখতে পাচ্ছ ডান দিকে একটা বাঁ দিকে একটা, আর এই দেখো এই যে গেটগুলো দিয়ে জলটা কিন্তু ছাড়া হয় মোটরের সাহায্যে। এগুলো হেভি মানে মোটর, ছোটোখাটো মোটর নয়, যে মোটরের সাহায্যে জলটাকে ভরা হয়, এবং লক গেটের সাহায্যে জলের স্তরটাকে মেনটেন করে জাহাজটাকে ধীরে ধীরে নিয়ে যেতে হয়। তো দেখা যাচ্ছে কীরকমভাবে নিয়ে যাচ্ছে। দু চারটে জাহাজ দেখলে পরেই জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে। সব হাত দিয়ে দেখাচ্ছে, অর্থাৎ জাহাজের যে সমস্ত লোকজন তারা কিন্তু জাহাজে আছে, তারা কিন্তু জাহাজ থেকে নামেনি। লোকজন মালপত্র যাই আছে তারা কিন্তু এখান থেকে ছাড়ার পরে আবার বেরিয়ে যাবে। তো এই যে দেখছেন এই যে জলের কিনারাটা আস্তে আস্তে উঠছে, এবং এই যে কজওয়েটা আছে, কজওয়েটা আস্তে আস্তে দেখো জলের স্তরটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। অর্থাৎ জলের স্তরের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে জাহাজটাকে একেবারে সেম অর্থাৎ জাহাজের যে চওড়া সেই চওড়া অনুযায়ী ক্যানেলটা করা হয়েছে, এবং এত বড় একটা জাহাজ এরকমভাবে ধীরে ধীরে একটা সাগর থেকে আরেকটা সাগরে নিয়ে যেয়ে ফেলা হচ্ছে। জলের স্তরটা কিন্তু সমান নেই, দেখে বুঝতে পারছো। এবং যেই চলে গেল এই লক গেটগুলো কিন্তু এবার বন্ধ করা হবে। এখানে যে লক গেট আছে এই দেখো লক গেটগুলো ধীরে ধীরে বন্ধ হচ্ছে, ঠিক আছে। এই লক গেটটা যেই বন্ধ হয়ে যাবে সেই কিন্তু এই জলের স্তরটা বাড়তে থাকবে এই লক গেটের জলটাকে ধরে রাখার জন্য, এবং জাহাজটা আস্তে আস্তে ঠিক উপরের দিকে উঠে যাবে।
দেখতে পাচ্ছ লক গেটগুলো কীভাবে কত সুন্দর বন্ধ। লক গেটটা পুরোপুরি বন্ধ হয়ে গেল এবং এমনভাবে বন্ধ হলো লিকেজ প্রুফ একেবারে, জল কিন্তু আর এইদিকে আসবে না। এবং মোটরের সাহায্যে জল ভরে জলের স্তরটাকে বাড়িয়ে দিয়ে প্লাবতা ধর্ম এবং ইঞ্জিনের সাহায্যে টেনে টেনে জাহাজটাকে নিয়ে যাওয়া হবে। এখন জলের লেয়ারটা কিন্তু বাড়ছে, কজয়টা দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে এখানে জলের লেয়ার কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো দেখা একটা বন্দরে যা কিছু থাকা দরকার সবই এখানে আছে, যেহেতু একটা ক্যানেল, তাই বন্দরে মালপত্র ওঠান নামানোর জন্য যে সমস্ত যন্ত্রাংশের প্রয়োজন হয় এখানে সবই কিন্তু আছে। কখন কি প্রয়োজন হয় তা বলা যায় না। তো একটা জাহাজকে পৌঁছানোর পর আবার দ্বিতীয় জাহাজের উদ্দেশ্যে ইঞ্জিনগুলো আবার রওনা হয়েছে এবং ঠিক রেল লাইনের টেকনোলজি অনুসরণ করে এই লাইনটা দিয়ে যাচ্ছে, আবার লাইন চেঞ্জ করে ওই লাইনটা দিয়ে টেনে টেনে নিয়ে আসছে। একবার ট্রেনের যে টেকনোলজি, সেই ট্রেনের টেকনোলজির উপরে বেস করেই কিন্তু এটা কাজ করছে। দ্বিতীয় একটা জাহাজ ঢুকছে, একটার পর একটা জাহাজ। প্রায় 5,000 টাকা করে এক একটা কন্টেনার পিছু নেওয়া হয় এবং একটা জাহাজে কমসে কম 5,000 কন্টেনার থাকে। তো প্রায় 20 থেকে 25 কোটি টাকার একটা বাজেট। এই ক্যানেলের পাশাপাশি এটা একটা ট্যুরিস্ট স্পটও। এখানে সব দেখতে পাচ্ছেন যে ছবি তুলছে, সব ঘুরতে এসেছে। কি হ্যাঁ হ্যাঁ খেয়েছি। তো এই জাহাজটা একইভাবে সামনে দুটো মোটর আছে বা ইঞ্জিন আছে, পিছন সামনে 4টে, ডাইনে 2টো বাঁয়ে 2টো, পিছন দিকে 2টো। জাহাজ কত বড় হয় দেখেই বুঝতে পারছেন। পণ্যবাহী জাহাজ বা যাত্রীবাহী জাহাজ, মোটামুটি সব জাহাজেই অ্যাসেম্বলি থাকে, অর্থাৎ পণ্য যাত্রী দুটোই। জিনিসটা দেখতে থাকুন, তাহলে কিন্তু পুরো জিনিসটা বোঝা যাবে যে কীভাবে লক গেটের সাহায্যে জলটাকে আবদ্ধ করে জলের প্লাবতা ধর্মটাকে কাজে লাগিয়ে ধীরে 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 জাহাজটাকে একটা সমুদ্র থেকে আরেকটা সমুদ্রে ফেলছে।
দেখতে পাচ্ছেন জাহাজটা এখানে সামান্য দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে ধীরে ধীরে এগোতে থাকবে ইঞ্জিনের সাহায্যে। এবং সামনে যে জাহাজটা ছিল সেটাই কিন্তু আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জাহাজটা পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, মানে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরের দিকেই যাচ্ছে। দেখো লক গেট সামনে, এই এই যে লক গেট, এই লক গেটে যে জলটা ঢোকানো হচ্ছে, অর্থাৎ জলের লেয়ারটা বাড়ানো হচ্ছে। লক গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং জাহাজটা চলে আসার পরে চলে যাওয়ার পরে আবার লক গেট খুলে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ, এটাই দেখার জিনিস যে মোটরের সাহায্যে জল ভরা হচ্ছে, ঠিক আছে। এবং এই যে লক গেটটা দিয়ে পুরো জিনিসটাকে আর কি জলের যে পার্থক্যটা সেটাকে কাজে লাগানো হচ্ছে। এবার জাহাজটা ধীরে ধীরে এই জলের স্তর থেকে ওই জলের স্তরে গিয়ে পৌঁছাবে। মানুষের তৈরি আর্টিফিশিয়াল সমুদ্র বলতে পারেন। তো মানুষ প্রকৃতিকে কীভাবে জয় করেছে, অসম্ভব মানুষের কাছে কিছুই নয়, সবই সম্ভব। এবার দেখো জাহাজটা আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে আগের দিকে। জাহাজটা নিজে কিন্তু চলে না, এর সমস্ত ইঞ্জিন মোটর সবই বন্ধ থাকে। এখানে ক্যানেল কর্তৃপক্ষের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন দিয়েই কিন্তু জাহাজটাকে ধীরে 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 টেনে টেনে নিয়ে যাওয়া হয়। এবার দেখো জলের লেভেলটা বাড়িয়ে দেওয়া হলো। এরপর জাহাজটাকে নিচের জলের লেভেল থেকে উপরের জলের লেভেলে নিয়ে যাওয়া হবে। এরকমভাবে একটা উঁচু জায়গা ক্রস করে একটা সাগর থেকে আরেকটা সাগরে জাহাজটা বা জাহাজগুলো গিয়ে পৌঁছাবে। সত্যি অবিস্মরণীয় এবং বিস্ময়কর। দেখতে থাকুন, বলার কিছু নেই। থিওরিটিক্যাল যেটুকু বলার সেটুকু তো আমি বলেই দিয়েছি। এখন শুধু জিনিসটা বুঝে নিন, তাহলে জাহাজটা এখন দাঁড়িয়েই আছে। তার কারণ সামনে যে লক গেট আছে সেই লক গেটটা বন্ধ করে জলের লেয়ারটা বাড়ানো হচ্ছে, এবং সেটা হয়ে গেলেই জলটাকে জাহাজটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়া হবে। দেখো, দেখতে পাচ্ছি প্রায় ভর্তির পর্যায়ে চলে এসেছে। এবার জাহাজটা ধীরে ধীরে এগোচ্ছে, উপরে পতাকা উঠছে, জাহাজটা ধীরে ধীরে এগাচ্ছে। এবার সোমবারে যাবো, ওই সোমবারে বেশি না, আমাদের 250 টাকা। ভালো হবে, যাবি ভাই, আমি নিয়ে আসবো না অফিসে। আসার সময় না ওই চেয়ারে বাবা নিয়ে চলে আসবে, ভাড়া লাগবে না। এবার দেখো জাহাজটা ধীরে ধীরে এগাচ্ছে। এই যে পুরো কর্মকাণ্ড, অফিস দপ্তর, বিভিন্ন রকম ওয়ার্কিং সেক্টর এখানে গড়ে তোলা হয়েছে। ক্যানেলের পাশাপাশি যে জায়গাগুলো আছে সেখানে
কতটা উঁচুতে ক্যানেলটা আছে দেখতে পাচ্ছেন আশা করছি। এগুলো নিচে আছে ক্যানেলের, আর ক্যানেলটা কত উপরে আছে। যদি যাস তাহলে পরে ক্যানেলের উপর থেকে ছবিটা দেখানো হচ্ছে। দেখো গাড়ি টাড়ি সব কীরকম ছোট ছোট লাগছে, অ্যাডভান্স করে এবং উপরের দিকে ক্যানেলের ছবিটা দেখাচ্ছি। এ মুড়ি দিয়ে দিয়েছি। এ ও কি বলছি একটু মুড়ি খা। ঘুগনি করেছি। এক করে আধ করে খা। আধ করে খা, আধ করে। এটা অল্প দিয়েছে। কত উঁচুতে আছে দেখে বুঝতে পারছো, অনেকটা উঁচুতে ক্যানেলটা। কি হয়েছে? এবার দেখো লক গেট বন্ধ করে জলের লেভেলটা বাড়ানো হয়েছে। ফুল প্রতিদিন তো তেলে ভাজা হবে বা অঞ্জি আয় 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 আইডিয়া অঞ্জি রেখে নিয়ে এটা অল্প দিয়েছি আর আয় 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 এটা তো ডাক্তার যদিও সময় সাপেক্ষ, কিন্তু জিনিসটা না দেখলে পুরোপুরি বোঝা যাবে না। এখন কিছু বলারও নেই। দ্বিতীয় আর একটা জাহাজ ঢুকছে, ওই জাহাজটা বের করে দেওয়ার পরে দ্বিতীয় জাহাজটা ঢুকছে। এই কতটা উঁচু দেখতে পাচ্ছ আশা করি, এই নিচের দিক থেকে, মানে উপরের অংশ ক্যানেল, ঠিক আছে। হাত ধুয়ে তারপরে বল এটা আমার
জল দেবো মুড়ি দেবো ভোট দিয়ে না আপনারা কাগজ ভাত আর রুটি ভাত
ভালো এটা স্ট্রং। এটা ভালো স্ট্রং। এগুলো কত কত বানাচ্ছি এটা বুঝতে পারছি। এটা কাটে বানাই একটু বেশি ছোট ছোটগুলো ভালো এটা দেখ না পেটগুলো ভালো করে করা যেটা ইয়ে করলে যেটা বানাবে সেটা এই ছোট ফোন আছে একটা লেয়ারও নেই এটা তো আর বেশি কাঁকড়া ঘরে পয়সা করে দিস কাঁকড়া ঘরে পয়সা করে দিস তাহলে দেখো ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে,
পানামা খাল সম্পর্কে এবং সুয়েজ খাল সম্পর্কে যদি আমি ধারণাটা ক্লিয়ার করে দিতে পারি, তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরকমভাবেই কিন্তু জাহাজগুলোকে পানামা খালের মাধ্যমে একটা মহাসাগর থেকে আরেকটা মহাসাগরে নিয়ে যাওয়া হয় এবং এর জন্য উভয় পক্ষই উপকৃত হয়, অর্থাৎ পানামা খাল কর্তৃপক্ষ ও এর জন্য যথেষ্ট পরিমাণ ইনকাম করে থাকে, আর জাহাজ কর্তৃপক্ষ তাদের সময়, ফুয়েল, কষ্ট সবই কিন্তু লাঘব হয়। তো একটার পর একটা জাহাজ এভাবেই আসতে থাকে এবং দিনে রাতে শিফট ওয়াইজ কাজ করা হয়। আন্তর্জাতিক একটা জলপথ হওয়ায় এর গুরুত্ব যথেষ্ট বেশি এবং এর মাধ্যমে দুটো সাগরকে যুক্ত করার বা রাস্তাটাকে সহজ সরল এবং খুবই কাছে করার ব্যবস্থা করা হয়েছে। এটা না হলে হয়তো জলপথ দিয়ে যে পণ্য পরিবহন বা যাত্রী পরিবহন, এতে সময় অনেক বেশি লাগতো, যা এটা নির্মাণ হওয়ার পূর্বে ছিল। তো যাই হোক, ধন্যবাদ দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।